শাশুড়িমা সারদা নিজের কালো রঙের বৌমাকে কখনো পছন্দ করত না, তাই তাকে বাগানে নিয়ে গিয়ে কলাপাতার মধ্যে বাসি ভাত ডাল বেড়ে তাকে সেখানেই বসে খেতে বলতো। তা সত্ত্বেও অনামিকা খুব আদর করে সারদার দিকে তাকিয়ে থাকত। সারদা তা দেখে ভীষণ রেগে যেত আর দাঁত কটমটিয়ে অনামিকাকে বলতো, এত খুশি হওয়ার আবার কি আছে? আমি তোমাকে মহারানী করে রেখেছি নাকি? সেই তো তুমি একটা চাকরানী। সে আমি জানি মা, কিন্তু তা সত্ত্বেও আমি ভীষণ আনন্দিত। এভাবে বলাতে সারদার রাগ যেন আকাশ ছুঁতে লাগে। সে তাকে মারার জন্য হাত তোলে, কিন্তু সে তাকে মারতে পারে না আর হাতটি নিচে নামিয়ে নেয়। হ্যাঁ গো অনামিকা, আমি তোমাকে একটা বাইরের লোকের মতন ব্যবহার করি। তোমাকে এখানে বাইরে বসিয়ে খেতে দিই যেন তুমি একটা ভিখারি। তুমি বুঝতেও পারছো আমি তোমার সাথে এসব কি করছি? হ্যাঁ আমি বুঝতে পারি মা। এভাবে বলাতে সারদা আর কোনো উত্তর না দিয়ে সে মনে মনে ভাবতে লাগে, এমনি চলবে না, টর্চারের ডোজ বাড়াতে হবে যাতে সে এই ঘর ছেড়ে নিজেই চলে যায়। এসব কথা ভেবে সে ঘরের ভেতরে চলে যায়। তা দেখে সঙ্গে সঙ্গে শ্বশুরমশাই প্রসাদ ডিমের ঝোল হয়েছিল ঘরে রান্না, সেটা এনে তাকে খেতে দেয়। আহা বাবা, এটা আপনি কি করছেন? মা যদি দেখে ফেলে? কিচ্ছু হবে না বৌমা, আমি সে কোনো একটা উত্তর দিয়ে দেবো। যেমন তোমার শাশুড়ি ফর্সা মুখ দেখে বৌমা অমৃতাকে পছন্দ করে, তেমন তোমার মন দেখে আমি আমার অনামিকাকে পছন্দ করি। তুমি চিন্তা করো না। আমার নিজের ঘরেই আমার খুব ভয় লাগে বাবা। তাহলে কি তোমার শাশুড়ি মার ব্যবহার দেখে তুমি খুব ভয় পাও? বাবা, আমি তো খাবার খাচ্ছি। আমি আপনাকে সত্যি কথা বলছি, বিশ্বাস করুন আমাকে একবার। আমার কাউকে ভয় লাগে না। এই বাড়ির বৌমা অমৃতাও এত সম্মান পায় না যতখানি আমি পাই। বিশ্বাস করুন আপনি, সত্যি করে বলছি। অনামিকার এরকম কথা শোনার পরে প্রসাদ অনামিকাকে খুব অবাক হয়ে দেখতে লাগে। সবই ভাগ্য, তোমার শাশুড়ি মারই দেওয়া। যেটা তিনি নিজের বড় বৌমা অমৃতাকে দিতে পারেনি সেটা তোমাকে দিয়েছে। কি বলো বৌমা? শাশুড়ি মা বৌমাকে খাবার খাওয়ার জন্য পেট ভরে তাকে খাবার দেয় বাবা, তারপর জলও খেতে দেয় তাকে। অনামিকার মুখে এরকম কথা শুনে প্রসাদ বুঝতে পারে যে তার শাওলা বৌমার মনে কতখানি ভালোবাসা আছে। তা দেখে সে হাত জোড় করে প্রণাম করে। তাকে দেখে, আরে বাবা, এটা আপনি কি করছেন? এত কষ্ট করে, তাও আবার এত খারাপ ভাগ্য নিয়ে আমার ঘরে এমন একটা মানুষ আছে যে বৌমার থেকেও বেশি করে নিজের মেয়ে। সে শুধু এ কথাই ভাবে যে এই ঘরটা যেন আর ভেঙে না যায়। না না বাবা, এরকমটা কখনো হবে না। এখন আপনি যান, মা আসছে হয়তো। অনামিকার এভাবে বলাতে প্রসাদ সেখান থেকে চলে যায়। তারপর অনামিকা ভাত আর ডিমের ঝোল খেতে লাগে। ওদিকে বিছানায় শুয়ে শুয়ে বৌমা অমৃতা বই পড়ছিল। ঠিক সেই সময় ফলের ঝুড়ি নিয়ে সারদা সেখানে যায়। অমৃতা, বলো তোমার কি ফল খেতে ইচ্ছে হচ্ছে, আমি সেটা কেটে তোমাকে দেব। এখন আমার ফল খেতে ইচ্ছে নেই মা, এই তো কিছুক্ষণ আগেই জল খাবার খেলাম, এখন পেট ভরা আছে, খিদে পেলে তখন ফল খাবো। হে ভগবান, এ কথা বললে তো আমি শুনবো না। তোমাকে কোনো না কোনো ফল খেতেই হবে, না হলে জুস খাও। বলো কোন ফলের জুস খাবে, আমি এক্ষুনি তোমাকে বানিয়ে দেব। আমার জুস খাওয়ার ইচ্ছে হচ্ছে না মা। এ কথা বললে চলবে না বৌমা, আমি জুস বানিয়ে নিয়ে আসছি, সেটা তোমাকে খেতেই হবে। সারদা যখন এভাবে জিদ করতে লাগে তখন অমৃতা লেবু দেখিয়ে তাকে বলে, এটার জুস খাবো আমি। ঠিক আছে, এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। এভাবে বলাতে সারদা রান্নাঘরে চলে যায়। সেখানে গিয়ে সে অরেঞ্জ জুস বানাতে লাগে। প্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। বড় বৌমার জন্য নাকি? হ্যাঁ গো, টিফিন খেয়ে 1 ঘন্টা হয়ে গেছে তো, তাই জুস নিয়ে যাচ্ছি। এরকম বলে সারদা জুস নিয়ে অমৃতার ঘরে চলে যায়। প্রসাদ সেখানেই দাঁড়িয়ে থাকে। তখনই সারদাকে নিয়ে ঠাট্টা করার জন্য প্রসাদের মাথায় একটা বুদ্ধি খাটে। সে অমৃতার ঘরে যায়, দেখে অমৃতা জুস খাচ্ছে। তখন খুব চিন্তিত হয়ে, গো সারদা, এ তুমি কি করলে? এভাবে বলাতে সারদা আর অমৃতা তাকে অবাক হয়ে দেখতে লাগে। কি হলো গো? কি হয়েছে বাবা? সারদা, ডাইনিং টেবিলে রাখা ফল দিয়ে তুমি জুস বানিয়েছো নাকি? হ্যাঁ গো, এ কি করেছো সারদা? ওই ফলগুলোতে তো আমি একটা টিকটিকি দেখেছি। এ কথা বলা মাত্র ব্যাস, অমৃতা গিয়ে বমি করতে শুরু করে। সারদা খুব দুঃখিত হয়ে পড়ে। তা দেখে প্রসাদ হাসে আর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সারদা রান্নাঘরে যায়, যেখানে অনামিকা ছিল।
হ্যাঁ গো কালো বৌমা। হ্যাঁ বলুন মা। ঘরের কাজকর্ম রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ সব হয়ে গেছে মা। তাহলে এসো আমার সঙ্গে। কিন্তু কোথায় মা? যদি না বলি তাহলে কি আমার সঙ্গে যাবে না? কি যে বলেন মা, আসছি। প্রাণ দিতে বললেও আমি দিতে রাজি আছি। অনেক বড় বড় কথা হলো, চলো। একথা বলে সারদা অনামিকাকে নিয়ে যাচ্ছিলই ততক্ষণে অমৃতা বলে, শাশুড়ি মা, এই অনামিকাকে কোথায় নিয়ে যাচ্ছে, যাকে সে পছন্দও করে না। সারদা অনামিকাকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর একটি বাড়ি তৈরি হচ্ছিল, তার সামনে সারদা আর অনামিকা গিয়ে দাঁড়ায়। মা, আপনি এখানে আমায় নিয়ে এলেন, এটা কার বাড়ি? জেনে কি হবে, যা আমি বলছি সেটা করো। ঠিক আছে শাশুড়ি মা, এর থেকে বেশি যদি একটাও শব্দ মুখ থেকে বেরিয়েছে আমি প্রাণ নিয়ে নেব। এখানেই দাঁড়াও। সারদা অনামিকাকে নিয়ে দামোদরের কাছে যায়। দামোদর বাড়ির কাজকর্ম দিত। সে অনামিকাকে দেখিয়ে তার নিয়ে কিছু একটা বলে। ততক্ষণে ফর্সা বৌমা অমৃতা সেখানে এসে পড়ে। অন্য একটি বাড়ির পেছনে গিয়ে সে লুকিয়ে লুকিয়ে সারদা কি করছে সেটা দেখে। আমার শাশুড়ি মা, আমার যা অনামিকাকে নিয়ে এখানে কেন এলো আবার? সে তাকে দিয়ে কি কাজ করাতে চাইছে? একথা সে ভাবছিলই ততক্ষণে সারদা, যে দামোদরের কাছে দাঁড়িয়েছিল, অনামিকাকে ডাকে। অনামিকা, এদিকে এসো। এভাবে ডাকাতে অনামিকা তাদের কাছে যায়। দেখো বৌমা, আমার এনার সাথে কথা হয়ে গেছে, আমি টাকাও নিয়ে নিয়েছি। ওপরতলা দেখছো তো, সেখানে গিয়ে এই ইটগুলোকে যাও চাপিয়ে এসো। এভাবে বলাতে অনামিকা ইটগুলোর দিকে চেয়ে দেখে সেখানেই চন্দন দাঁড়িয়েছিল। একটি জায়গাতে সে 50 কেজি ইট তুলে দেয়। সেই ইটগুলোকে দেখে অনামিকা খুব ভয় পেয়ে যায়। মা, এগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো খুব ভারী হবে। শুধু দেখতেই ভারী লাগছে, বেশি ওজন নয়, মাত্র 50 কেজি ওজন। এভাবে বলার পরে প্রথমবার অনামিকার যেন চোখ ছলছল করে ওঠে। হ্যাঁ গো, তুমি একলা তুলতে পারবে না আমি তোমায় সাহায্য করব? আমায় একটু সাহায্য করো না। যখন সে কথা বলছিল ঠিক সেই সময় প্রসাদ, বিনোদ, রমেশ আর অমৃতা সবাই এসে হাজির হয়। ততক্ষণে সারদা দামোদরের কাছে চলে যায়। দামোদরকে প্রসাদ চিনে ফেলে। এখানে কি করছো সারদা? বলো মা, অনামিকাকে তুমি এখানে কেন এনেছো? কি ব্যাপার, সবার খুব আওয়াজ উঁচু হচ্ছে যে? আমার তো আজকে হাত উঠতেও বাকি থাকবে না, তুলে দেখাবো নাকি? প্রসাদ যখন কথা বলে ততক্ষণে দামোদর সেখানে এসে যায়। প্রসাদ বাবু, কেমন আছেন? সব ভালো তো? হ্যাঁ দামোদর, কেমন আছো? সেদিন যদি আপনি ভরসা না দিতেন তাহলে আজ আমি বিল্ডার হয়ে উঠতে পারতাম না। সেসব কথা ছাড়ুন, এরা কারা? হ্যাঁ দামোদর বাবু, এই আমার স্ত্রী সারদা, এই আমার ছোট বৌমা অনামিকা আর বড় বৌমা অমৃতা। তাই বুঝি? তাহলে সারদা ম্যাডাম অনামিকাকে কেন মারতে চায়? দামোদরের একথা শুনে সকলেই খুব আশ্চর্য হয়ে যায়। সবাই সারদাকে প্রশ্ন করতে লাগে। এই মহান মানুষের গাফিলতির কারণে সিলিন্ডার ব্লাস্ট করাতে এত শরীরে ঘা নিয়ে আমি হাসপাতালে ছিলাম। তাহলে আমি এই কালো মেয়েকে কেন ছেড়ে দেবো বলো? একে না মেরে আমি কি শান্তিতে থাকতে পারি? মা, আপনি কিন্তু অনামিকাকে খুব ভুল বুঝছেন। সেদিন অনামিকার কোনো দোষ ছিল না, আমার দোষ ছিল। আমি গেছিলাম চা বানাবার জন্য রান্নাঘরে, গ্যাসটা অন করি, তারপর একটা ফোন আসে আর আমি গ্যাসটা অন করেই সেখান থেকে চলে যাই। হ্যাঁ মা, সেদিন গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছিল শুধু অমৃতার ভুলের কারণে, কিন্তু অনামিকার তাতে কোনো দোষ নেই, সে কিছুই করেনি। এ কথাটা শোনার পরে সারদা একদম নিস্তব্ধ হয়ে যায়। সে কিছুই বলতে পারে না, চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সারদা সেখান থেকে হেঁটে চলে যায়। সকলেই খুব অবাক হয়ে তাকিয়ে থাকে। শুধুমাত্র প্রসাদ আর অনামিকাই বুঝতে পারে যে সারদা সেখান থেকে কেন চলে গেল। অনামিকা সারদার পিছু পিছু ছুটে যায়। মা, আমি আপনার উপরে একটুও রেগে নেই। কোনো মেয়ে কি নিজের মায়ের ওপরে রেগে থাকতে পারে? আপনি নিজের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন মা। আপনার মন খুবই পরিষ্কার। এসব কথা ছাড়ুন, চলুন আমরা সবাই বাড়ি ফিরে যাই। অনামিকার এভাবে বলার পরে সকলেই খুব আনন্দ সহকারে বাড়ি ফিরে যায়। অনামিকার গায়ের রং কালো হওয়ার কারণে সারদা তাকে পছন্দ করত না, কিন্তু অনামিকার মন পরিষ্কার দেখে তাকে সে স্বীকার করে নেয়। তখন থেকে সারদা নিজের বড় বৌমা অমৃতা আর ছোট বৌমা অনামিকাকে এক চোখে দেখতে লাগে আর সুখে সংসার করতে লাগে। সারদার বাড়ি থেকে একটু দূরে একটি গাছের তলায় তেজ নামের একটি ছেলে
হুইসেল নিয়ে দাঁড়িয়েছিল। তেজ সারদার বাড়ির দিকে মুখ করে দাঁড়িয়েছিল। সে সারদার বাড়িটিকে দেখছিল। সারদা যেই বাড়ির থেকে বাইরে বেরিয়ে গেটে তালা লাগায়, তেজ দেরি না করে হুইসেল বাজাতে লাগে আর সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটে পালাতে লাগে। আশেপাশে যারাই ছিল তারা নিজেদের দরজা জানলা সব বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে তেজও নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে হুইসেল বাজানো বন্ধ করে সেও দরজা লাগিয়ে দেয়। সারদা যখন সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সে আশেপাশের বাড়িগুলোকে দেখে সব বাড়িরই দরজা জানলা সব বন্ধ। আরে কি ব্যাপার বলো তো, 2-3 দিন ধরে বাড়ি থেকে বেরুচ্ছি, সে একটা হুইসেলের আওয়াজ শুনছি, তারপর দেখছি আশেপাশের সব দরজা জানলা বন্ধ। মনে হচ্ছে এসব কিছু জেনে শুনে করা হচ্ছে, খবর নিতে হবে। এসব কথা ভেবে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে কমলাকে সে তালা লাগাতে দেখে। আরে কমলা, তুমি দরজায় এভাবে তালা কেন লাগাচ্ছ? যাতে তুমি না আসতে পারো সারদা কাকি। তুমি তালা লাগাচ্ছ যাতে আমি না আসতে পারি, কিন্তু কেন? সারদা কাকি, তুমি ভীষণ কথা বলো, যখন দেখি শুধু বক বক করতে থাকো। কথা বলা তো ভালো কথা না? যখন প্রয়োজন হয় যদি কথা বলো তাহলে ঠিক আছে, কিন্তু তুমি তো সবসময় কথা বলো, বক বক। এটাও দেখো না কোথায় আছি, কি করছি, এইসব নিয়ে তো তুমি বিন্দুমাত্র চিন্তাও করো না। কথা বলাটা কি ভুল? প্রয়োজন মতন কথা বলাটাই ভালো, বেশিটাই ক্ষতিকারক। তুমি আমাদের সবার সাথে কথা বলতে রাজি, কিন্তু তুমি নিজের বৌমার সাথেই কথা বলো না। আমরা তোমাকে কত বুঝিয়েছি, তাও তুমি বলো না। আরে কমলা, আমার বাড়িতে কেউ এভাবে কথা বলে না, সব সময় শুধু সমস্যারই কথা হতে থাকে। কেউ এতটুকু হাসি ঠাট্টাও বোঝে না, শুধু কান্না আর কাটি। কারো মুখে একটু হাসি আছে? তা তো আমি জানি না, কিন্তু আজকে আমার অনেক কাজ আছে কাকি। একথা বলে কমলা বাড়ির ভেতরে চলে যায়। তারপর সারদা সেখান থেকে পার্বতীর বাড়ির দিকে যেতে লাগে। মাঝ রাস্তায় তার শগুনের সাথে দেখা হয়। পার্বতী দিদির বাড়িতে যাচ্ছেন নাকি? ঘরে একা ছিলাম, সময় আর কাটছিল না, তাই ভাবলাম কি পার্বতীর বাড়িতে চলে যাই। সারদায় কথা বলছিলই মধ্যেখানে ঢুকে শগুন বলতে লাগে, সময় কাটাবার জন্য তুমি এবার আজে বাজে কথা বলবে, তাই না? শগুনের একথা শুনে সারদা অবাক হয়ে দেখতে লাগে। দেখো বৌদি, আমি তোমার থেকে বেশি বড়ও নই আর অনুভবও বেশি নেই। যতদিন হাত পা চলতে থাকে ততদিন কাজ করতে হয়। যখন আমরা অসুস্থ হব তবেই তো তারা আমাদের সেবা শুশ্রূষা করবে। তুমি একদম ঠিক কথা বলেছ শগুন, কিন্তু এইসব কথা আমায় কেন বলছো? সত্যি করে বলছি, ওই আমাদের গ্রামে সাবিত্রী দিদি আছে না, সে 80 বছরের ওপরে, তাকে লোকেরা ম্যাডাম বলে সম্মান দেয়। বলো তো, এই বয়সেও সে সব নিজের কাজকর্ম করে, চাষের জমিতে চাষ করে, গরু বাছুরদের ঘাস খাওয়ায়, তাদের থেকে দুধও বের করে। তবে তোমার বয়স কত? আমার 60 বছর বয়স শগুন। একবারটির জন্য ভাইবো বৌদি, এত দেরি করে তুমি পার্বতীর বাড়িতে যাবে, বাকি মহিলারা তোমাকে নিয়ে কি কি বলবে। একথা বলে শগুন সেখান থেকে চলে যায়। সারদার মাথা ব্যথা হতে লাগে, সে কিছুই বুঝে উঠতে পারে না। তারপর সে মনে মনে ভাবে, এই শগুনটা এলোই বা কেন, আর এর সাথে দেখা হলোই বা কেন? 5 মিনিটের মধ্যে আমার মাথাটা ব্যথা করে চলে গেল। এবার জানি না বাবা, এটা কি করে ঠিক হবে। একথা ভেবে সারদা পার্বতীর বাড়ির দিকে যায়। তার দেওয়ালে কান লাগিয়ে পার্বতী আর শগুনের কথা শুনতে লাগে। কি পার্বতী গো, সারদা এখনো আসেনি? এখনো তো আসেনি, না এলেই ভালো হয়। নিজে তো কোনো কাজকর্ম করে না ঘরে, আর অন্যরা যখন কাজ করে তার বাড়িতে গিয়ে আজে বাজে যত কথা বলে। নিজের পরিবারে কি সমস্যা হচ্ছে সেগুলো দেখলে তবে তো সে বুঝবে। এসব কথাবার্তা সারদা শুনে ফেলে। আর যেভাবেই হোক না কেন পরিবারের সাথে কথা বলবো। এ কথা ভেবে সে নিজের বাড়ি ফিরে যায়। ওদিকে বাড়ির বাইরে সারদার স্বামী প্রসাদ একটি খাটিয়া বিছিয়ে তার উপরে দুঃখিত হয়ে বসেছিলেন। হ্যাঁ গো, কি হয়েছে তোমার? দুঃখিত হয়ে বসে আছো যে? এ কথা তুমি জিজ্ঞাসা করছো? হ্যাঁ, আমি করছি। এতদিন ধরে তুমি, ছেলে, বৌমা সবাই কাজ করতে, আর আমি অনায়াসে টাকা পেয়ে যেতাম। এবার আমি জানতে পেরেছি যে তোমরা সুদর্শনের কাছে কত ঋণ ধার করেছো। হ্যাঁ সারদা, তুমি জানো না তোমার হার্ট অপারেশন কি করে হয়েছে? তুমি ভাবতে যে আমরা 3 জন কাজ করি,
কিন্তু সারা অপারেশনে গোটা 5 লক্ষ টাকা খরচা হয়েছে গো। সত্যি বুঝি? তুমি জানো না সারদা, বৌমা গ্লাস জার ধুতে যায়, সেই জার ধুতে গিয়ে তার কতই না হাত কাটে। ছেলে পাইপের দোকানে যায়, আর আমি আমি আর কি বলবো। বলতে বলতে প্রসাদ কেঁদে ফেলে। তা দেখে সারদা ভীষণভাবে দুঃখ পায়। আর তুমি তুমি তাহলে কি কাজ করো গো? ঠিক সেই সময় রমেশ আর অনামিকা সেখানে আসে। প্রসাদের চোখে জল দেখে তারা খুব ঘাবড়ে যায়। বাবা রমেশ, তোর বাবা কি কাজ করে রে? বাবা পুতুলের জামা কাপড় পরে দোকানের সামনে দাঁড়ায়, তার সাথে এসে সবাই খেলা করে মা। और उन कपड़ों में तो माँ कभी कभी वो सांस भी नहीं ले पाते हैं। এ কথা শুনে সারদার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এতদিন ধরে এসব কাণ্ড হচ্ছিল আর আমি অন্য কিছুই ভাবছিলাম। আজ থেকে আমিও কঠিন পরিশ্রম করব, আমার দ্বারা যত হবে ততখানি। এ কথা শুনে সকলেই ভীষণ আনন্দিত হয়। সারদা, এর আগে যা কিছু তুমি করেছো, কিছু তোমার কি মনে আছে? কেন থাকবে না, আমার সব মনে আছে। সেগুলো কি একটু বলুন না। বলে কি হবে বৌমা, কালকে আমি সব করে দেখাবো। সে তুমি পরে করে দেখিও সারদা, আগে তুমি মুখে তো বলো। বলো মা, সেটা কি? কালকে সে দেখাবো, এখন ঘুমিয়ে পড়োগে। এ কথা বলাতে সকলে ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সারদা একটি ঠেলা পরিষ্কার করছিল, যার উপরে লেখা ছিল সারদা কারি পয়েন্ট। শুনছো বৌমা, বাবা রমেশ, একটু বেরিয়ে এসো। তিনজনেই বেরিয়ে আসে, দেখে সারদা একটি ঠেলা গাড়িকে পরিষ্কার করছে। দেখো, তিনজনে ভালো করে 6টা চোখ দিয়ে দেখো। আগে যেরকম আমি কারি পয়েন্ট চালাতাম, সেরকমই আমি আবার কারি পয়েন্ট চালাবো, নিশ্চয়ই চালাবো। সারদার এ কথা শুনে সকলেই ভীষণ আনন্দিত হয়। সবাই নিজে নিজের কাজে যাও, আমি নিজের কাজ করে নেব। এবার আমি নিজে গিয়ে মাছ, মাংস, ডিম সব নিয়ে আসবো, আর সেগুলোকে নিজেই রান্না করব। বৌমা তোমার সঙ্গে থাকবে সারদা? হ্যাঁ মা, আমি আপনার সাথে থেকে আপনাকে সাহায্য করব। আচ্ছা বেশ, বৌমা আমার সঙ্গে থাকো, আর তোমরা দুজনে কাজে যাও। এভাবে বলাতে প্রসাদ আর রমেশ কাজে চলে যায়। সারদা আর অনামিকা দুজনেই বাজার যায় তরি তরকারি আনার জন্য। তারপর সেখান থেকে একটি যাদবের পুরনো চিকেন শপ ছিল, সেখানে যায়। সারদা দিদি, অনেকদিন পরে এলেন, আবার থেকে কারি পয়েন্ট শুরু করছেন নাকি? হ্যাঁ যাদব, তুমি কি করে বুঝতে পারলে? সেই দিদি, আমাদের অনেক পুরনো সম্পর্ক, তাই না? চিকেন, মাটন যা চাই আপনি বলে দিন, কাটিয়ে আপনার বাড়ি পৌঁছে দেব। ঠিক আছে যাদব, ভালো করে কাটিয়ে তুমি বাড়ি পৌঁছে দিও, আমরা এখন বাড়ি যাচ্ছি। এ কথা বলে সারদা আর অনামিকা বাড়ি ফিরে যায়। বাগানের পেছন দিকে একটা কাঠের উনুন বানানো ছিল। সারদা সেখানে গিয়ে ডাল বানায়, অনামিকা তরি তরকারি কাটে, যাদব মুরগি মাংস কেটে বাড়ি পৌঁছে দেয়। সারদা তা দিয়ে খুব ভালো করে তরি তরকারি বানায়, তারপর সেগুলোকে নিজের ঠেলায় রাখে। আগে যেখানে সে ঠেলা লাগাতো, সেখানেই আবার গিয়ে সে ঠেলা লাগাতে শুরু করে। আশেপাশের লোকেরা যখন দেখে সারদার কারি পয়েন্ট আবার থেকে শুরু হয়ে গেছে, সবাই হাল্লা মাচাতে লাগে, অনেকেই বাজিও ফাটায়। আমি একটু অসুস্থ ছিলাম বলে এই কারি পয়েন্টের দোকানটা কিছুদিন বন্ধ রেখেছিলাম। তোমরা কেমন আছো? তোমাদের স্নেহ ভালোবাসার এখন খুব প্রয়োজন। হট্টগোল না করে তোমরা এবার একটা লাইনে লাগো, আর যার যেটা চাই এখান থেকে নিয়ে যাও। এভাবে সারদা বলে। সারদার কারি পয়েন্ট আবার থেকে শুরু হওয়ার কারণে সকলেই খুব আনন্দিত হয়। যার যেটা ইচ্ছে মতো এসে সারদার কাছে নিয়ে যেতে লাগে। সারদার কারি পয়েন্টের ঠেলা আবার থেকে লাগতে দেখে সকলেই খুব উচ্ছ্বাসিত হয়, কারণ সেই পুরো এলাকাতে সারদার মতন সুস্বাদু তরি তরকারি কেউ বানাতে পারত না। সেই কারণেই সারদার কারি পয়েন্ট খুব ফেমাস ছিল। প্রত্যেক দিন সারদার কারি পয়েন্টের সামনে ভীষণ লাইন লাগতো। সকলেই সেখানে আসতো আর সারদাকে টাকা দিয়ে কারি নিয়ে যেত। কিন্তু অসুস্থতার কারণে সারদা কিছুদিনের জন্য নিজের কারি পয়েন্টটি বন্ধ রেখেছিল। সেই কারণেই পুরো পরিবারকে অনেক কষ্ট সহ্য করতে হয়। তারা সকলে মিলে কঠিন পরিশ্রম করা সত্ত্বেও তাদের সংসার সচ্ছলভাবে চলত না। আবার থেকে সারদার কারি পয়েন্ট খোলাতে সারদার বিজনেস খুব ভালো চলতে লাগে আর সকলে আনন্দে জীবন কাটাতে লাগে।